যে প্রত্যেক মানুষের মধ্যে যা আছে তা আছে এই বিশ্বে। দেখবেন এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। মানুষের শরীরেও 3 ভাগ জল। জলের পরিমাণ কমে আসলে যেমন শরীর উদ্বিগ্ন হয়, শরীরের মধ্যে নানা রকম অস্বস্তির কারণ হয়ে ওঠে, সেরকম পৃথিবীর মধ্যেও সেই ব্যালেন্স নষ্ট হয়ে গেলে পৃথিবীর যে প্রাণী, উৎকৃষ্ট প্রাণী মানুষ, তাদের মধ্যেও সেই জিনিসগুলো অস্বস্তির কারণ হয়ে ওঠে। আর সেই কারণে গ্রহ নক্ষত্র তাদের যে নেচারগুলো, যেগুলোর নিজস্ব কোনো রং নেই, নিজস্ব কিছু নেই, সবই সূর্যের আলোয় আলোকিত এবং সবই সূর্যের আলো থেকে রং নিয়ে তারা চলে এবং প্রত্যেকটি মানুষের উপর তার রে এসে পড়ে। প্রখর গ্রীষ্মকালে আপনি সূর্যের সময় সে হাতি করে চলেন যাতে চোখের ওপর না পড়ে সূর্যের আলোটা, কিন্তু সূর্যের রে কিন্তু আপনার শরীরের মধ্য দিয়ে আপনার ভিতরে যায়। প্রত্যেকটি মানুষের ভাইব্রেশনও ঠিক সেরম ভাবে কাজ করে। নাহলে একই ভাই বোন শিক্ষিত হয়, শিক্ষিতা হয়, আবার লম্পট হয়, দুশ্চরিত্র হয় হয়তো। তাহলে নেচারের যে বহিঃপ্রকাশ, মানে বহির্জগৎ থেকে একটা নেচার সংগ্রহ করা আর জেনেটিক একটা নেচার সংগ্রহ করা, এই দুইয়ের মিলনে যে যেটাকে সংগ্রহ করে রাখবে, মানুষ সেই জায়গা থেকে তার বহিঃপ্রকাশ এবং তার জীবনের উন্নতির কারক হয়ে ওঠে। মানুষের জীবনে চলার পথে যেগুলো লাগে, শিক্ষা, ব্যবহার, কর্ম, বিবাহ, পারিবারিক শান্তি, বস্ত্র পরিধান, কর্ম এবং বিশেষভাবে তার শরীর, মন। যদি আপনার শরীর না সুস্থ থাকে, যতগুলো জিনিস বললাম তার সেগুলোর কোনো দাম নেই। তাহলে সেই শরীরটাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে সেই শরীর সুস্থ রাখার জন্ম সন্ধিক্ষণে যে লগ্নে আপনি জন্মাচ্ছেন, সেই জায়গাটায় সেই লগ্নাধিপতি, সে বৃহস্পতি হতে পারে, মঙ্গল হতে পারে, শনি হতে পারে, বুধ হতে পারে, শুক্র হতে পারে, রবি হতে পারে, সবাই হতে পারে এবং প্রত্যেকটি গ্রহের সে নেচার আছে। সেই নেচারের প্রভাব আপনার মধ্যে থাকবে। 12টা যে ঘর, 12টা ঘরের মানুষ বলে না, 12র পরে যেমন আবার 1, 2 করে গুনতে গুনতে আসে, সেই 12 360 ডিগ্রি সার্কেল এটা, আর 364 দিন 5.5 ঘন্টায় 1 বছর হয়। আর এই 360 ডিগ্রি, তাহলে বাদ বাকি সময়টুকু কোথায় গেল, সেটাও শিক্ষার মাধ্যমে জানা যায়। আর 27টা নক্ষত্র, তার 2.25 নক্ষত্র করে এক এক ঘরে বসে আছে। প্রত্যেকটি নক্ষত্র হচ্ছে তার, আমি আগেও বলেছিলাম যে মানুষের যে বসনে পরিচিত, তার সেই নক্ষত্রগুলো হচ্ছে তার বসন, তার নেচার। জন্ম নক্ষত্র থাকে না, মিত্র নক্ষত্র, অতিমিত্র নক্ষত্র, সেই নক্ষত্রগুলো গোচরের ফলে লাগে এবং সেই গোচর ফলে যেখান দিয়ে দিয়ে তার বদ নক্ষত্র, প্রত্যারী নক্ষত্র, বিপদ নক্ষত্র যখন পাস হয়, তখন তার সময়গুলো সেই দিনটার মতো বা সেই রকম সময়ের মধ্যে তার কিছু কিছু মনের বিক্ষিপ্ত উন্মাদনা বা বিক্ষিপ্ত মেজাজ বা বিক্ষিপ্ত জিনিস তৈরি হয়। আর সেই তৈরি হওয়াকে তার পক্ষে আনার জন্য প্রত্যেকটা মানুষ চেষ্টা করে। মানুষ যদি চেষ্টা করে তার মেজাজকে ঠিক কন্ট্রোল করতে পারে, মানুষ যদি চিন্তা করে তার সমস্ত কর্মকে কন্ট্রোল করতে পারে, মানুষ সমস্ত কিছু পারে, কিন্তু মানুষ করে না। আর এই করে না কেন? তার মধ্যে উদ্দাম গতি কেন? কেন তার উদ্দাম গতি, কেন তার উদ্দাম চলাচল, কেন তার ব্যবহারের মধ্যে অশালীনতা, এগুলো তার সেই মাধ্যমগুলো ফুটে ওঠে
তার জন্মলগ্ন জন্মরাশি রবি লগ্নের উপর দিয়ে। বোঝানোর যেখানে বললাম যে 27টা নক্ষত্র আর 7টা গ্রহ আর 2টো ছায়া গ্রহ রাহু কেতু, এই দিয়ে চলে ওই 360 ডিগ্রি সার্কেল। বিভিন্ন লোকের বিভিন্ন রাশি লগ্ন হতে পারে, কারোর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশির যে কোনো রাশি হতে পারে। তাহলে সেই রাশির ক্ষেত্রে মানুষের কিরকম চলে, তার মধ্যে শনির 2টো ঘর পাশাপাশি মকর, কুম্ভ, আর চন্দ্র রবির ঘর 2টো পাশাপাশি কর্কট আর সিংহ। রবির ঘর চন্দ্রের ঘর, রবির দ্বাদশ ঘর চন্দ্র, কর্কটের 2য় ঘর রবি, দ্বিদ্বাদশ সম্পর্ক থাকে রবি চন্দ্রের মধ্যে। রবিচন্দ্র একসাথে মিলিত যখন হয় তখন হয় অমাবস্যা, রবিচন্দ্র যখন 180 ডিগ্রির মধ্যে থাকে তখন হয় পূর্ণিমা। এগুলো সাধারণ কথা, প্রত্যেকে জানে, কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। জানলেই অ্যাপ্লাই করা যায় না। খেতে অনেকেই জানে, কিন্তু কিভাবে খেতে হয় জানে না, কেন সেই কিভাবে খাওয়ার মধ্যে পারদর্শিতা থাকা চাই। মাংসের সাথে তো পায়েস মাখবেন না। সেইভাবে মানুষের জীবনে চলার পথে যদি ভুল হয়ে যায়, সেই ভুলের যে পরিণাম তাকে সারা জীবন গুনতে হয়, প্রত্যেকটি সময়, চেতন মনে অবচেতন মনে ভুলের পরিণামই তাকে গুনতে হয়। সেই ভুলটা যেন তার না হয়। কেন ভুল হয়, কেন সে এত উন্মাদনা করে, দেখবেন তার মধ্যে আমি বলি যে দহন শক্তি, অগ্নি 3টি রাশি, বায়ু 3টি রাশি, জল 3টি রাশি। তাহলে এই 3টে পৃথিবীতে আছে, হাওয়া আছে, আগুন আছে, জল আছে। তাহলে এই নেচার মানুষের মধ্যে আছে। তাহলে আগুনের রাশি 3টে হচ্ছে মেষ, সিংহ, ধনু। বায়ুর 3টে রাশি হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। আর জল 3টে রাশি হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন। এবারে যে 9টা বললাম, 9টা রাশির মধ্যে 9 রাশির অধিপতি, মেষ রাশির অধিপতি মঙ্গল, সিংহ রাশির অধিপতি রবি, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, কর্কট রাশির অধিপতি চন্দ্র, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, আর মীন রাশির অধিপতি বৃহস্পতি। তার মধ্যে মাত্র চন্দ্রের 1টি ঘর। আর বায়ু রাশি 3টে, একটি বুধ, একটি শুক্র, একটি শনি। বুধের 2টি ঘর, শুক্রের 2টি ঘর, শনির 2টো ঘর, মঙ্গলের 2টো ঘর, বৃহস্পতির 2টো ঘর। কিন্তু রবি অগ্নি রাশি 1টি ঘর, চন্দ্র জল রাশি 1টি ঘর, কর্কট আর সিংহ। তাহলে এই যদি বিচার সাপেক্ষে আসে, তার যে মানে রাশির যে 9 ভাগের তার বড় অংশে পড়ে নবাংশ। নবাংশে যদি গ্রহ বর্গোত্তম হয়, তার সেই গ্রহের যে গতি এবং গ্রহের যে প্রকৃতি এবং গ্রহের যে সমস্ত কিছু তার দ্বিগুণ ভাবে দেখা দেয়। এই ক্ষেত্রে মানুষ খুব ভালো এবং কর্মযুক্ত, ভালো ভাগ্যশালী বা ভাগ্যবান হয় কিনা জানি না, কেন ভাগ্যশালী ভাগ্যবানের জন্য তার কর্ম দরকার পড়ে, প্রত্যেকটি মানুষের কাজ দরকার পড়ে। আর কাজের মাধ্যমেই মানুষের কিন্তু সমস্ত কিছু, কাজ আর ব্যবহার। কাজ তো চোরেরাও করে, তাই না? কিন্তু সে তার ব্যবহারের উপর হয়তো সেই কাজের বহিঃপ্রকাশ, সেই কাজের যে জিনিস, সেগুলো তার মধ্যে পরিপুষ্পিত হয়ে ওঠে। তা আমরা তো সেটা দেখি না। আমরা দেখি কি না, সে অনেক বিত্তবান, তার চালচলনে অহংকার, কথাবার্তার মধ্যে দিমাগ। না, আমি ওই জায়গায় যেতে পারিনি বলে আমার এগুলো মনে হচ্ছে। সে স্বাভাবিক, কেন সে কঠোর পরিশ্রমের মাধ্যমে ওখানে গেছে। প্রত্যেকটি সফলতার পিছনে একটা পরিশ্রম লুকিয়ে থাকে।
কেউ সেটাকে মাখে, কেউ মাখে না। সেই জায়গাটা কিন্তু মানুষের চিন্তা হয়। যদি বোঝানোর স্বার্থে বোঝাই যে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন ধরলাম বোঝানোর স্বার্থে, তুলা রাশি, কুম্ভ লগ্ন তুলা রাশি, লগ্নাধিপতি শনি আর তুলা রাশির অধিপতি শুক্র। তাহলে শনি শুক্রের মধ্যে একটা ভোগ এবং ত্যাগের সম্ভোগ আছে, একটা ভোগবাদী একটা ত্যাগবাদী, ডিসিপ্লিন, নিয়ম কারক। আমরা বলি না সবসময়, আমরা বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ব্যবহার করি, যে ব্যবহারগুলো আমার নিজস্ব নেই সেগুলোকে আমরা তৈরি করি, ক্রিয়েট করি, তাই না? বড় বড় জায়গায়, বড় বড় পার্টিতে গেলে, বড় বড় হোটেলে গেলে আমাদের ব্যবহারগুলো পাল্টে যায়, আমরা স্বাভাবিকতা হারিয়ে ফেলি, ক্যাজুয়াল থাকতে ভুলে যাই, মনে হয় যেন আমি ওই লেভেলের সঙ্গেই রান করছি। অনেক মানুষ আছে অটোতে চড়ে বেড়াচ্ছে, স্বাভাবিক, নিজের গাড়িতে চড়ে বেড়াচ্ছে, সেও স্বাভাবিক। স্বাভাবিকতাই হচ্ছে মানুষের জীবন। তার কর্ম খুব ভালো হয়। সেই ক্ষেত্রে মানুষের যে কুম্ভ লগ্নের অধিপতি শনি, দ্বিতীয় ঘর বৃহস্পতি, তৃতীয় ঘর মঙ্গল, চতুর্থ ঘর শুক্র, পঞ্চম ঘর বুধ, ষষ্ঠ ঘর চন্দ্র, সপ্তম ঘর রবি, অষ্টম ঘর বুধ, নবম ঘর শুক্র, দশম ঘর মঙ্গল, একাদশ ঘর বৃহস্পতি, দ্বাদশ ঘর শনি। তাহলে 12টা ঘর হয়ে গেল। তাহলে 12টি ঘরের প্রত্যেকটি ঘরের মাপ 30 ডিগ্রি করে। 30 ডিগ্রি করে যদি 5 ডিগ্রি করে ভাঙা যায় তাহলে 6, 5 × 6, 5 6 30। তাহলে 5 ডিগ্রি করে যদি ভাঙেন, প্রত্যেকটি গ্রহের বলবত্তা কিন্তু 5 ডিগ্রির মধ্যে চলাফেরা করে। তাহলে 5, তারপরে 10 ডিগ্রি পর্যন্ত একটা দেবকান থাকে। 10 ডিগ্রিতে প্রথম দেবকান, তারপরের দেবকান পঞ্চম, তারপরের দেবকান নবম। তাহলে 5th 9th কানেকশন লগ্নের সঙ্গে সম্পর্ক 1 5 9। তাহলে 1 5 9, তাহলে 1 5 9কে যদি আমি নিউমেরিক্যালি ফেলি তাহলে হয় 15, 15। 1 + 5 = 6, 6। আপনি অঙ্কের নিয়মের বাইরে যেতে পারবেন না জ্যোতিষশাস্ত্রে। আপনার জীবনটাও দেখবেন অঙ্ক। আপনি কিন্তু প্রত্যেকটা জায়গায়, আপনি মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক, তারপরে কলেজের বিদ্যা, তারপরে ইউনিভার্সিটির বিদ্যা শেষ করে দিয়ে তারপর আপনি কর্মে নামেন। সেই শিক্ষা যে সংগ্রহ করেছেন, যদি উপযুক্ত কর্ম না পান তাহলে সেই জায়গায় সেই সার্টিফিকেটগুলোর কোনো দাম থাকে না, কোনো রকম কোনো কাজে আসে না যদি আপনার উপযুক্ত কর্ম না আসে। কেন, আপনাকে তো জীবিকা নির্বাহ করতে হবে, আপনাকে তো বাকি জীবন চলতে হবে। একটা হিসেব আছে যে এই হিসেবের মধ্যে আমি এই কাজ করব, এই হিসেবের মধ্যে এই টাকা জমাবো, এই হিসেবের মধ্যে এইভাবে আমি কর্ম থেকে অবসর নেব, এই জীবন থেকে আমাকে একটা জীবনে পাড়ি দিয়ে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই নিয়মগুলোর বাইরে যদি কেউ কিছু করে ফেলে, এখন ধরুন কারুর 22 23 24 পড়াশোনা শেষ করে তার বিয়ে হয়ে গেল, তার মানে খুব অল্প বয়সে বিয়েতে সংসারে পা দিয়ে ফেলেছে। ন্যাচারালি তার জীবনটা কিন্তু খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে, এবং সে তৈরি হওয়ার পিছনে বাকি কাজগুলো, তার যে সংসারের কাজগুলো, তার যাবতীয় কাজগুলো সমস্ত স্বার্থে হচ্ছে। তাহলে একটা মানুষের নিয়ম থেকে যদি সে সরে যায়, সবসময় নিয়মের মধ্যে কিসে রাখা হয়? 15, 30, 45, 55, 70, 85 এইভাবে যদি এগোয় তাহলে প্রত্যেককে 15 করে প্লাস করে গ্রেস দেওয়া হয়। আবার যখন আপনি পামিস্টে চলে আসবেন, হাতে চলে আসবেন, তখন 7 করে গ্রেস দেওয়া হয়। যেখান থেকে আপনি জন্মেছেন সেখান থেকে তার
7, 14, 21, 28, 35, 40, 35, 42, 49, 54, এইভাবে 7 7 করে গ্রেস দেওয়া হয়। কেননা 7টাই গ্রহ ধরা হয় মূল, 7। আর 15 কেন বললাম? 1 + 5 6। তাহলে 6টা হচ্ছে ভোগ। মানুষ জন্মায় ভোগবাদী, শুক্রের উপর নির্ভর করে। আপনি দেখবেন মিথুন, যেটা বললাম কুম্ভ লগ্নের 10ম ঘরটি হবে বৃশ্চিক রাশির ঘর, কর্মের ঘর। তাহলে সেটি নিষ্ক্রিয় মঙ্গলের ঘর। তাহলে সেই কর্মের জায়গায় সে যে কোনো রকম ভাবে নিষ্ক্রিয়তা, বারবার সে ফেইলিওর হয়ে যায়। ওখানে নক্ষত্র থাকে 16, 17, 18, বিশাখা, জ্যেষ্ঠা, অনুরাধা, 3টে নক্ষত্র থাকে। একটা বৃহস্পতির, একটা শনির, একটা বুধের। তাহলে বৃহস্পতি, শনি, বুধের যে নক্ষত্র রয়েছে, তাহলে সেই জায়গাটায় তার সেই ঘর থেকে বৃহস্পতির ঘর 2য়, তার সেই ঘর থেকে বৃহস্পতির ঘর 5th, এবং সেই ঘর থেকে তার শনির ঘর হচ্ছে 3য় এবং 4র্থ, বৃশ্চিকের কর্মের 4র্থ। তাহলে 10মের 4র্থ ঘর হচ্ছে তার কুম্ভ রাশির ঘর, মানে সেই লগ্ন। লগ্নের 10ম যদি ওটা হয়, তাহলে তার 4র্থ গিয়ে কুম্ভ হবে। তাহলে সেই 4র্থ ঘরে শনি সুখ ভোগ কারক গ্রহ হয় না, নিয়ম কারক গ্রহ হয়, ত্যাগ কারক গ্রহ হয়। ডিসিশন ভুল হয়ে যায় 10মের ক্ষেত্রে, 10ম মঙ্গলের ক্ষেত্রে বৃশ্চিকের, যদি তার কর্মকারক গ্রহ হয়ে থাকে। সেই কর্মকারক গ্রহ যদি 1, 5, 9, 4, 7, 10 কানেকশন না করতে পারে, তাহলে সেখান থেকে কর্মের প্রেশার কমে আসে। কর্ম তার চাহিদা অনুযায়ী, তার চাওয়া অনুযায়ী আসে না। সেই জায়গাটা কুম্ভ লগ্নের 2য় অর্থের ঘর হচ্ছে তার বৃহস্পতি, আবার একাদশ ঘরও বৃহস্পতি, ধনুরাশির ঘর। তাহলে ধনুর হচ্ছে মেজাজ, সব জানি ভাব, জ্ঞান গম্ভীরতায় সে পূর্ণ থাকে, একটা মাস্টার ভাব থাকে, জ্ঞান দেওয়ার ব্যাপার থাকে, কিন্তু কম জানে। কেন? ধনুরাশি ঘরে 19, 20, 21 3টে নক্ষত্র আছে। সেই বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি যদি তার মঙ্গল কানেকশন না করতে পারে, সেই ধনুরাশির বৃহস্পতি যদি রবি কানেকশন না করতে পারে, তাহলে ধনুরাশির জীবন কিন্তু, পারিবারিক জীবন, কোনো কারণের জীবন কিন্তু ভীষণ বিষময় আসবে। বাইরের সাজগোজ, হাসা বা যে কোনো, সেগুলোতে সে ধরা দেবে না, কিন্তু সেটা আসল না, সেটার পিছনে লুকিয়ে আছে অনেক ব্যথা, যেটা সে প্রকাশ করে না। সেইগুলোকে খুঁজে বার করে নিয়ে আসার নাম জ্যোতিষ। সেটাকে বলা হয় জ্যোতিষ শিক্ষা বা জ্যোতিষের ব্যবহার। কি করে তার কখন কি হবে, ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে আর কতগুলো হোং ক্রিং 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 মন্ত্র পড়ে, আর পুরো মানে দেব দেবীর তো একেবারে উদ্ধার করে দিয়েছে জ্যোতিষশাস্ত্র। সবই কি ভগবান করে দেবে? আরে ভগবানই যদি সব করে দেয়, তাহলে আর আপনি আছেন কেন? আপনাকেই কর্ম করতে হবে। সে কর্মের মাধ্যম, সে নেচার, যে নেচার আপনার মধ্যে রয়েছে, সেই নেচারগুলো কিন্তু, তা বললে কি আপনি পুজো পাঠ করবেন না? নিশ্চয়ই করবেন। সেটা তো আধ্যাত্মিকতার দিক, সেটা তো আপনার মেডিটেশনের দিক, সেটা তো আপনার সম্মানের দিক। কেননা আপনি যখন কোনো পুজো করতে বসেন বা কোনো রকম ভাবে কোনো কিছুতে বসেন, তখন আপনি সমস্ত রকম চিন্তা ভুলে যান। আপনি সেটাকে তুলে নিয়ে এসে বিক্রি করতে যাবেন না, মানুষের ভালো করতে যাবেন না, কারণ আপনি ভালো করতে পারবেন না। ভগবান আপনারই ভালো করছেন, আপনি কি মানুষের ভালো করবেন? এই যে পুজো করে পুরোহিতরা যে
তার পেট চালায়, চালায় তো পৌরোহিত্য করে। এই পৌরোহিত্য বৃহস্পতি থেকে আসে। দক্ষিণা পায়, পুজোটা করে, পুরের হিত কামনা করে, মানে আপনার জন্য সে ওই ঈশ্বরের কাছে সে হিত কামনা করছে। সেই বৃহস্পতি পৌরোহিত্য করে, সেই বৃহস্পতি জ্ঞান অর্জন করে, এবং সেই বৃহস্পতি রবি মঙ্গল কানেকশন থাকতে হবে। মঙ্গলের সাহস আর রবির হচ্ছে উপরে ওঠা, এই দুটোর কানেকশন দরকার, নাহলে সেখানেও সে ভুল। আর না হলে যদি না কানেকশন থাকে তাহলে বেচাল মেজাজ, একরকম রূপ ঘরে, একরকম রূপ বাইরে। যে হাসি হাসছে সেটা বেদনার হাসি, ভিতরে অনেক ব্যথা আছে, অনেক কিছু লুকিয়ে রাখা আছে, পারিবারিক দিক থেকে অশান্তি আছে। সেগুলোকে বার করা যায় তো, সেগুলোকে খুঁজে বার করা যায় যদি আপনি অঙ্কের হিসেবটা যেমন সব মেলানো যায়, যত বড় খরচা হোক মিলিয়ে দেওয়া যায়, ঠিক সেই রকম আপনিও ওই রাশি লগ্ন দেখে তার আঙ্কিক নিয়মে হিসেবটা করে আপনি জীবনের পঞ্জিটাও মেলাতে পারেন। যেটা থেকে বিরত থাকুন, অন্তত এই কদিন থাকুন, তারপরে আপনি সেই কাজে নামুন, দেখবেন ভালো হবে। কুম্ভ লগ্নের চতুর্থপতি নবমপতি হচ্ছে শুক্র, তার মানে চতুর্থ হচ্ছে সুখপতি আর নবম হচ্ছে ভাগ্যপতি। এই দুটো হচ্ছে শুক্রের উপর ডিপেন্ড করে। তো শুক্র হচ্ছে একটা ঘরে মাত্র 28 দিন থাকে, 28 দিন থাকে, বুধ থাকে 18 দিন, মঙ্গল থাকে 45 দিন। তাহলে 18 দিন, খুব অল্প দিন সে 30 ডিগ্রি ভোগ করে, সেই জায়গাটা সে 30 ডিগ্রি খুব অল্প দিন ভোগ করে। তাহলে সে হচ্ছে ভোগ কারক গ্রহ। দেখবেন বৃশ্চিক লগ্ন, সপ্তম ঘর শুক্র, 12 নম্বর ঘর শুক্র। তাহলে 12 নম্বর হচ্ছে তার লস্ট হাউস, 12 নম্বর হচ্ছে সব জিনিসের শেষ হওয়া ঘর। 12 নম্বর ঘর হচ্ছে 9th হাউসের 4th হাউস, দ্বাদশ ঘর লগ্নের। যদি বৃশ্চিক লগ্ন হয় 9th হাউসের 4th হাউস হয়। বৃশ্চিক লগ্নের 9th হাউস হচ্ছে কর্কটের ঘর, নবম ঘর। তার 4th হাউস হয় তুলা রাশি। সেই শুক্র যদি কোনো রকম ভাবে বৃশ্চিক লগ্নেরই যদি বেচাল বা বেভাবে বসে থাকে, তাহলে তার জীবনও হয় অশোক লগ্ন, কোনো দিকে কোনো রকম সাকসেস আসে না, হতাশায় ভোগে, টেনশন বেশি, মেজাজ তার কন্ট্রোল থাকে না, যে কথা যেখানে বলার দরকার না সেটা বলে দেবে। ঠিক কুম্ভ লগ্নের মধ্যে দেখবেন যে তার মধ্যেও সেই জিনিসগুলো চাপা ভাবে থাকে। যখন বহিঃপ্রকাশ হয় তখন কিন্তু সে উন্মাদনায় মেজাজে চিরচির করে ওঠে। কিন্তু কুম্ভ লগ্ন আমার বাইরে খুব ভালো ব্যবহার করে। বাইরে তো আমরা সবাই ভালো ব্যবহার করি, আমরা একটা মুখোশ নিয়ে চলি প্রত্যেকে, কিন্তু অনেক ব্যথা, অনেক জ্বালা, অনেক অভাব, অনেক কিছু না পাওয়া, সেগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। সেগুলোর জন্য যখন আমরা না পাই তখন আমরা খুব উদ্বেগ প্রকাশ করি, তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, ঘুম হয় না, সারাদিন পরিশ্রমের মানুষ আরামে যায়, আর সকালবেলা সেই আরাম ছেড়েই আবার আরাম কিনতে বেরোয়, মানে আবার আর একদিন চলবো কিভাবে, এই করতে করতে একদিন জীবন শেষ হয়। সেই সময়টা থেকে মানুষকে বুঝতে হয় যে কুম্ভ লগ্নের 4th হাউস শুক্র এবং 9th হাউস শুক্র, 2nd হাউস বৃহস্পতি, 10th হাউস 11th হাউস বৃহস্পতি, আবার 12th হাউস শনি। এর কুম্ভ লগ্নে দ্বিতীয় পতি বৃহস্পতি, ধনপতি বৃহস্পতি যদি তার সেই জায়গাটায় গিয়ে কন্যা রাশিতে বসে, ধনপতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি যদি কন্যা রাশিতে বসা থাকে এবং বৃহস্পতি যদি সেখানে 12, 13, 14 তিনটে নক্ষত্র আছে, একটা রবির নক্ষত্র, একটা চন্দ্রের নক্ষত্র, একটা মঙ্গলের নক্ষত্র, তাহলে মঙ্গল হচ্ছে তৃতীয় পতি এবং তার দশমপতির নক্ষত্র, সেইখানে 8th হাউসে দ্বিতীয় পতি বসে আছে,
8th হাউস হচ্ছে নিধন ঘর, নিধনপতি বুধ কোথায় বসে আছে সেটা দেখবেন। তাহলে দ্বিতীয় পতি বৃহস্পতি, তার দ্বিতীয় মারক 8 নিধন, সে বসে আছে 8th হাউসে। তাহলে তার নিধন বা তার আয়ু ক্ষমতা, তার জীবনী শক্তি, তার সমস্ত কিছু তার 8th হাউসে বুধের উপর নির্ভরশীল। আবার কুম্ভ লগ্নের 5th হাউসের লর্ড বুধ, তাহলে 5th হাউসের লর্ড হওয়াতে 8th হাউসের কিছুটা তার হ্রাস কমে আসে। তাহলে সে যদি ভালো সম্পর্ক করে এবং সে যদি কোনো কারণে যদি সে 5th 9th কানেকশন করে বা 5th 9th এর লর্ডকে নিয়ে বসে, বা 8th হাউসের লর্ড যদি কোনো কারণে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যদি 6th হাউসের লর্ড, মানে যেটা নাকি কুম্ভ লগ্নের চন্দ্র, ধরুন তুলায় বসে আছে, বুধ তুলায় বসা, রবি বৃশ্চিকে বসা, শুক্র ধনুরাশিতে বসা, তাহলে 4th 9th 11th এর লর্ড 8th, আর বৃশ্চিকে বসে রয়েছে, তুলায় বসে রয়েছে বুধ, তাহলে মঙ্গল কোথায়? বোঝানোর স্বার্থে বুঝলাম মঙ্গল কর্কট রাশিতে বসা। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, নিচস্থ মানে বলবত্তা হারায়, এক একটা গ্রহের এক একটা ঘরে বলিয়ান আছে। তারপরে সেটা কি হলো যে সেইখান থেকে সেই কুম্ভ লগ্নের 4th হাউস আর 9th হাউস লর্ড যেখানে বসে রয়েছে, সে বসে আছে ধরুন তার বৃহস্পতির ঘরে, মানে ধনুর ঘরে। বৃহস্পতি বসে আছে কন্যা রাশিতে, তাহলে বৃহস্পতি থেকে ধনুরাশির, কন্যা রাশি থেকে ধনুরাশির ঘর কত নম্বর হয়? 1 2 3 4 চতুর্থ নম্বর। তাহলে সেই জায়গাটায় কুম্ভ লগ্নের একাদশপতি ঘরে শুক্র বসে আছে, চতুর্থপতি নবমপতি একাদশ ঘরে বসে আছে। তাহলে সেই একাদশ ঘরে যখন বসে আছে সেই জায়গাটায় সেখান থেকে তার বুধ বসে আছে তুলা রাশিতে নবম ঘরে। তাহলে 5th হাউস 8th হাউসের লর্ড 9th হাউসে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে মেষ রাশির ঘরে মঙ্গলকে, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে। তাহলে কুম্ভ লগ্ন থেকে কর্কট রাশির 6 নম্বর ঘর 6th হাউস, তার মানে রিপুর ঘর, সেখানে মঙ্গল বলিয়ান হয় না, 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ থাকে। এবং যদি সেখানে 7 8 9 তিনটে নক্ষত্র আছে, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা তিনটে নক্ষত্র আছে, এবং যদি সে 8 নম্বর নক্ষত্রের মধ্যে থাকে, তাহলে কিন্তু সে লগ্নপতির নক্ষত্র পাচ্ছে, শনির নক্ষত্র, এবং শনির নক্ষত্র পাচ্ছে মঙ্গল। তাহলে সেই 8 নম্বর নক্ষত্রের জোরে যদি ষষ্ঠে থাকে এবং লগ্ন থেকে ষষ্ঠে থাকে, তাহলে এমনি মঙ্গল তৃতীয় ষষ্ঠ একাদশ দশম বলিয়ান হয়। সেখানে যেহেতু লগ্নপতির নক্ষত্রে পায়, এবার জানবেন যে অশুভে অশুভে শুভত্বের বিনাশ হয়, মানে বিকাশ হয়। তাহলে সেই জায়গাটা থেকে যখন লগ্নপতির নক্ষত্রটা পেয়ে যায়, তখন থেকেই কিন্তু তার ভালো জিনিস তৈরি হতে থাকে কিছু কিছু। শুক্র একাদশে আছে, বৃহস্পতি যতই অষ্টমে থাকুক, বৃহস্পতি যদি অষ্টমে থাকে তাহলে বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে, নবম দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে, এবং বৃহস্পতি কন্যা রাশি থেকে নবম দৃষ্টি দেবে বৃষ রাশির ঘরে, শুক্রেরই ঘরে, এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেবে মকর রাশিতে দ্বাদশ স্থানে। তাহলে দ্বাদশ স্থানে যদি দৃষ্টি দেয়, তাহলে দ্বাদশপতি শনি বা লগ্নপতি শনি কোথায় সে কিন্তু বলিনি এখনো। সেই লগ্নপতি এবং তার দ্বাদশপতি শনি বসে আছে বৃশ্চিকের ঘরে। তাহলে শনি বসা বৃশ্চিকের ঘরে, শনি আর বুধ, এবং শনি বুধের ঘরগুলো থাকে হচ্ছে, যেহেতু মকর রাশি শনির ঘর, সেখান থেকে কিন্তু বুধের ঘর 9 নম্বর ঘর, আবার একটা 6 নম্বর ঘর। তাহলে 6 9, ওই 6 9 6 15, সেই দেখবেন 6 সংখ্যা।
তাহলে সেই জায়গাটা, সেই আঙ্কিক নিয়মের হিসেবগুলো কিন্তু আপনাকে বুঝতে হয়। বুঝতে পারলে কিন্তু তার কর্ম হবে কবে, কর্ম থাকবে কিনা, এবং কর্মের জন্য বেচাল হবে কিনা, দাম্পত্য জীবন কেমন হবে, বিবাহ কেমন চলবে, এবং আদৌ বিবাহ হবে কিনা, বিবাহ হলে পরে বিবাহ টিকবে কিনা, এবং সেইটা আইনি ব্যাপারে যাবে কিনা। আইনি ব্যাপারে কি জন্য যাবে আমি এই জন্যই বলে দিচ্ছি যে যেহেতু দ্বাদশপতি শনি, সেই দ্বাদশপতি শনি কিন্তু বৃশ্চিক রাশিতে বসা। সেই বৃশ্চিক রাশি কিন্তু শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং শুক্রের জায়গায় সে তাকিয়ে আছে। বুধ কিন্তু শুক্রের ঘরে বসা। এবার এই জায়গাটাই এই কুম্ভ লগ্নের ক্ষেত্রে, এবং কুম্ভ প্রত্যেকটি রাশির একটা প্রতীক থাকে, সেই প্রতীক অনুযায়ী তার দৃষ্টি বিচার হয়। দৃষ্টি বিচার হয়ে দৃষ্টি বিচারগুলো হয় প্রতীকগুলো, যে এরম ভাবে যে কুম্ভ লগ্নের একটা, কুম্ভ মানে কি, কলস, তাই তো? তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক সোনা গয়নাও থাকতে পারে, সাপ টাপও থাকতে পারে, জলও থাকতে পারে। তাহলে জল আছে এবং একটি মানুষের কাঁধে করা আছে, সে সন্তর্পণে এগিয়ে চলেছে যেন এক ফোঁটা জল না পড়ে। তার মানে মিতব্যয়ী। নেচার থেকে ধরবেন, অলওয়েজ নেচারে যাবেন, ছকের মধ্যে আর কিছু নেই। আমি যে বললাম যে কোনো ভগবান, ঐশ্বরিক, তাবিজ, কবচ, মাদুলি, এই সমস্ত কিচ্ছু কোনো ব্যাপার নেই। আমি জানি যারা করে তারা করে, আমি তাদের কথা বলছি না যে তারা ভুল করে, তারা নিশ্চয়ই জানে সে ব্যাপারে, সেই জন্য করে। আমি জানি না, আমি ব্যাপারগুলো জানি না, আমি হিসেব জানি। আর হিসেব ঠিকই বলে, হিসেবই ঠিক বলে যে হিসেব কি কথা বলে, মানে 10-এর থেকে 9 বিয়োগ করলে 1 থাকবে, এটা হিসেব বলে। আবার 10-এর সঙ্গে 9 যোগ করলে 19 হবে, আবার 1 + 9 করলে 10 হবে। এই হিসেবগুলো বুঝি আমি। কাজে সেই হিসেবগুলো যখন আপনি ওই 360 ডিগ্রির ঘরে, 360 ডিগ্রির ঘরে যখন হিসেব খুঁজতে আপনি মেলাতে পারবেন, তখন জানবেন যে একটা মানুষের জীবনপঞ্জি মেলাচ্ছেন নেচার ধরে ধরে। শনি হচ্ছে শীতল গ্রহ, ঠান্ডা গ্রহ, ঠান্ডা, খুবই ঠান্ডা। দেখবেন শনির জাতক বা জাতিকা এরা খুব ধীর হয়, স্থির হয়, মৃদুভাষী হয়, অল্প হয়। সেই জায়গাটা থেকে তারা এগিয়ে চলে, সেখান থেকে তারা আস্তে আস্তে এগোতে থাকে। এবং তার বিপর্যয় কখন হয়? বিপর্যয় লগ্নপতি বিপর্জিত হলে বিপর্যয় হয়, এবং 5th হাউসের লর্ড বুধ যদি বিপর্জিত হয় বিপর্যয় হয়। কর্মপতি বৃশ্চিক রাশির মঙ্গল, সেই মঙ্গল যদি বিপর্যয় হয় তার বিপর্যয়। আমি বুঝিয়ে দিলাম, মঙ্গল কর্কট রাশিতে আছে, শনি লগ্নপতির নক্ষত্রে আছে, এবং সে যদি 7 নম্বর নক্ষত্রে থাকতো, বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে থাকতো মঙ্গল, এবং বৃহস্পতি 8 নম্বর ঘরে বসা, তার বিপর্যয় অনিবার্য। যে কোনো রকম দুর্ঘটনাগ্রস্ত, রক্তপাত বা যে কোনো রকম হানিকারক, যে কোনো অল্পায়ু, এই জিনিসগুলো আসে, নেচারে বেরিয়ে আসে। সেই নেচার ধরে ধরে কিন্তু আপনাকে হিসেব করতে হয়। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারবেন না। অনেকে দেখবেন 1, 2, 3, 4, 3টে বিয়ে করে ফেলেছে, একটা বিয়েও টেকেনি। তারা তখন কি করে? তারা ওই কুকুর পোষে, বিড়াল পোষে, এই সমস্ত করে। এটাও কিন্তু একটা অন্য দিক। যে কোনো একটা জিনিসের সাথে সে আনন্দ ভাগ করছে। ডিপ্রেশন, হতাশা, মানব জীবনে সুখী না হয়ে সে অন্য জীবন বেছেছে। অনেক মানুষ কর্ম করে সময় পায় না। অনেক আমি দেখেছি যে একজনের পিছনে 14টা, রাস্তার মধ্যে দেখেছি 13টা 14টা কুকুর ঘুরে বেড়াচ্ছে, সে বিস্কুট খাওয়াতে খাওয়াতে চলেছে। কেন? তার কাজ নেই, কাজের সময় নেই। কেন খাওয়াচ্ছে? চিন্তা করবেন তার মধ্যে কি আছে। অনেকের খাটের উপরে 10টা বিড়াল নিয়ে শুয়ে আছে। কেন শুয়ে আছে? তার কাজ নেই। হ্যাঁ, পশু পাখি সবাই আদর করে, কিন্তু সমস্ত লিমিট আছে। লিমিট আছে তো। আপনি যখনই দেখবেন যে অ্যাবনর্মালিটি আপনার জীবন চলার ক্ষেত্রে
যখন দেখবে অন্য জিনিসকে বেশি পছন্দ করছে, অন্য জিনিসকে বেশি ভালোবাসছে, অন্য জিনিসের প্রতি আকর্ষণ বেশি হচ্ছে, তখন জানবে সে একদিক তার খালি হয়েছে, আর একদিক দিয়ে সে পূরণ করার চেষ্টা করছে। নয় ধৈর্যচ্যুত ঘটেছে, কেন ঘটলো সেটা বার করা দরকার আপনার, কারণ আপনি অ্যাস্ট্রোলজি করছেন। কেন সে বারবার চলতে চলতে তার হোঁচট খাচ্ছে, কেন তার জীবন পথ থমকে যাচ্ছে? ওই যে বললাম, মঙ্গল বসে আছে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে। এবার যদি শনি যদি মকর রাশিতেও থাকতো, লগ্নপতি হিসেবে শনি যদি দ্বাদশেও থাকতো, তাহলে সেই জায়গাটাও কিন্তু সেইখান থেকে তার জীবনের ইঙ্গিত পূর্ণগুলো ভালোভাবে আসতো না। এখান থেকে তার কিন্তু আবার সেইখানে অসুবিধাই হতো, কেন শনি যদি মকর রাশিতে থাকে, দশম দৃষ্টি তুলা রাশিতে আসে, ভাগ্য ঘরে আসে। আপনি বলবেন লগ্নপতির দৃষ্টি, ভালো তো হওয়া উচিত, কিন্তু আমি বলেছি শনি ত্যাগ, শুক্র ভোগ, বৃহস্পতি জ্ঞান, বুধ হচ্ছে তার বালখিল্যতা, মঙ্গল হচ্ছে তার দাম্ভিকতা, তার সাহস, তেজ, বিক্রম, রবি হচ্ছে তার উপরে ওঠার একটা বিশ্বর অ্যাম্বিশন, আমি উঠবো, যেভাবেই হোক ক্যারিয়ার তৈরি করব। এই জায়গাটা থাকে, সেই জিনিসগুলোকে বার করে তখন আপনি বলবেন যে এগুলো নেই যখন, এর উল্টো অল্টারনেটিভ কি আছে? অল্টারনেটিভ কালার আছে। ডিপেন্ড সূর্য, একটাই রাস্তা যার থেকে সবার সৃষ্টি, আপনার জন্ম পিতামাতার থেকে। তা আপনি পিতামাতাকে অগ্রাহ্য করে কোনো কাজ করতে পারবেন? সেই ভগবান। আপনি মূর্তির সামনে ধূপকাঠি ঘরালে কোনো কাজ হবে না, তাকে পুজো করুন, কাজ হবে। সে মরে গেলেও পুজো করুন, তার নাম স্মরণ করুন, যার জন্য আপনি পৃথিবী দেখছেন, যার জন্য আপনি চলছেন ফিরছেন। আপনার অস্তিত্বই ছিল না, যে অস্তিত্ব আপনাকে জন্ম দিয়েছে তাকে খেয়াল করুন, তার দুঃখ কষ্ট বুঝুন। ভগবানের দুঃখ কষ্ট, ভগবান যদি সব খাবার খেত, কেউ খাবার দিত না। ভগবান খায় না, ভগবান তার এই পৃথিবীতে, বিশ্ব প্রকৃতিতে সব তারই জিনিস আপনার জন্য বানিয়ে রেখেছে, আপনি খান। আপনি খাবার আগে উৎসর্গ করছেন, কার নামে উৎসর্গ? যে যাকে আপনি আপনার থেকে বড় রেখেছেন। বাড়িতে অনেক আছে না, বাচ্চারা আছে, বাবা আমাকে জিজ্ঞেস করে খাবো এখন, তার মানে কি জিজ্ঞেস করছে, তাকে সম্মান দিচ্ছে, উৎসর্গ করছে, সেটা মানুন। লাল একটা এত বড় একটা টিকা পরে যদি আপনি বসেন, কি হবে? দৃষ্টি, দৃষ্টি ওখানে পড়ে। আপনি আকর্ষণ শক্তি বাড়াচ্ছেন, কিন্তু বিকর্ষণ কতটা আছেন আপনি জানেন না, আপনি জানেন না কিন্তু সেটা, কেন ও খেলার ছড়ি একজনের হাতে আছে, ওটাকে আপনি খেলাতে পারবেন না। আপনি হিসেবে চলুন, মার খাবেন না। হিসেব ধরে চলুন যে এক সংখ্যা থেকে 12 নম্বর সংখ্যার মধ্যে যে যে প্ল্যানেটগুলো চলেছে তার নেচার কি কি আছে, কোন নেচারে জাতক বা জাতিকা মার খাচ্ছে, বিয়ের থেকে মার খাচ্ছে, অর্থ থেকে মার খাচ্ছে, ধর্ম থেকে মার খাচ্ছে, গৃহ থেকে মার খাচ্ছে, ঘর বাড়ি বানাতে পারছে না, ধার হয়ে যাচ্ছে, দেনা হয়ে যাচ্ছে, সারা জীবন কোর্ট ঘুরতে ঘুরতে সময় চলে গেল, একটা টাইম বেরিয়ে গেল, বয়স বেড়ে গেল, জীবনে কিছু হলো না, কেন হলো না সেইটা খুঁজুন, সেটার হিসেব বার করুন। সব হিসেবের মধ্যে আছে। আপনার জীবনটা যেমন সংখ্যা দিয়ে বয়স তৈরি হয়, সেই সংখ্যাগুলোকে আপনাকে হিসেবের মধ্যে আনুন। সেই হিসেবগুলো যদি পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া যায়, যে এত থেকে এত সময় অবধি আপনি এইভাবে চলুন, এই টাইমটা পাবেন। যতটুকুন পাবার ততটুকুনই পাবেন। আর আমি চাই আপনি ভরপুর পান, অনেক আনন্দে থাকুন, অনেক সুখে থাকুন, অনেক ভালো থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।